সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কের মার্কিন সেনা ঘাঁটিতে হামলার কড়া হুঁশিয়ারি ইরানের। খুব কাছে কি ইরান আমেরিকা যুদ্ধ? কোটি কোটি মানুষ খমেনি সরকারের পক্ষে, দাবি ইরানের। আসলে কি ঘটছে সেখানে? উন্নত প্রযুক্তি দিয়ে কি বিক্ষোভ ধামাচাপা দিচ্ছে? হাজার হাজার স্কুল বন্ধ কালো বরফের কারণে কয়েক সেকেন্ডেই ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। কি এই কালো বরফ? কোথায় এমন ভয়ঙ্কর অবস্থা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কে থাকা মার্কিন সেনা ঘাঁটিতে হামলার কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। এই হুমকির পরই কাতারের আল উদেইদ সেনা ঘাঁটি ছেড়ে নিরাপদে সরে যেতে মার্কিন সেনাদের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। বাতিল হয়ে গেছে দুই দেশের শীর্ষ পর্যায়ের যোগাযোগ। এর আগে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের পাল্টাপাল্টি হুমকিতে সময়ের সাথে বেড়েই চলেছে ইরান ও আমেরিকা যুদ্ধের শঙ্কা। খুব কাছে কি ইরান ও আমেরিকা যুদ্ধ? কতটা ভয়াবহ হবে বিশ্ব ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি? ফিলিস্তিনের পর আরও একটি যুদ্ধ কি বহন করতে পারবে মধ্যপ্রাচ্য? বিস্তারিত সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্টে। ইরান ও আমেরিকা যুদ্ধ কি খুব কাছে? পাল্টাপাল্টি হামলার হুমকিতে সময়ের সাথে সাথে বেড়েই চলেছে এমন শঙ্কা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিচ্ছেন, তখন দমে না গিয়ে পাল্টা হুঙ্কার ছুড়েছে ইরানও। হুঁশিয়ারি দিয়েছে ইরানে হামলা হলে রক্ষা পাবে না সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কে থাকা মার্কিন সেনা ঘাঁটিগুলো, উড়িয়ে দেওয়া হবে সেগুলো। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, খুব শিগগিরই কি ইরান ও আমেরিকা যুদ্ধ শুরু হবে? বিশ্লেষকরা বলছেন, ইরানে হামলার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনে আসলে কি চলছে তা জানা অসম্ভব। তাই কোন সিদ্ধান্ত নেবেন তিনি তা বোঝা মুশকিল। তারা বলছেন, ক্ষোভের আগুনে যখন পুড়ছে ইরান, তখন সে আগুনে ঘি ঢালছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরই মধ্যে ইরানের সরকার বিরোধী বিক্ষোভকারীদের জন্য সহায়তা আসছে বলে সতর্ক করে দিয়েছেন তিনি। একই সাথে ইরান সরকার বিক্ষোভকারীদের ফাঁসি দিলে খুব কড়া পদক্ষেপেরও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। কিন্তু কি সেই সাহায্য? কি ধরনের কড়া পদক্ষেপ? সামরিক হামলা নাকি অন্য কিছু, তা পরিষ্কার করেননি মার্কিন প্রেসিডেন্ট। তবে ইরানে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছে ওয়াশিংটন। এরই মধ্যে কাতারের আল উদেইদ সেনা ঘাঁটি ছেড়ে নিরাপদে সরে যেতে মার্কিন সেনাদের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরাক থেকে ইরান পর্যন্ত আকাশসীমা বন্ধ রাখারও খবর পাওয়া গেছে। তবে ছেড়ে কথা বলছে না ইরান। পাল্টা কড়া জবাবের হুঁশিয়ারি দিয়ে ইরান বলছে, তাদের মাটিতে হামলা হলে অক্ষত থাকবে না সৌদি আরব, আরব আমিরাত ও তুরস্কে থাকা মার্কিন ঘাঁটিগুলো। সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে দেশটির সেনাবাহিনীকে। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ইরানকে রক্ষায় লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা। সম্ভাব্য মার্কিন সংঘাতের আশঙ্কার মাঝেই ইরান ও যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মাঝে আলোচনা ও যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এদিকে ইরানে টানা 2 সপ্তাহের বেশি সময় ধরে চলমান সরকার বিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে 2500-এর বেশি বিক্ষোভকারীর মৃত্যুর খবর দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি মানবাধিকার সংস্থা। তবে কিছু গণমাধ্যমের দাবি, ইরানে প্রাণহানির সংখ্যা এর কয়েক গুণ বেশি, 12 থেকে 20,000 হতে পারে। ইরান জুড়ে ইন্টারনেট ও মোবাইল সংযোগ প্রায় পুরোপুরি বন্ধ থাকায় ঘটনার সঠিক পরিস্থিতি জানা প্রায় অসম্ভব। তবে সম্প্রতি কিছু ফোন লাইন আংশিকভাবে চালু হওয়ার পর ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে পরিস্থিতির ভয়াবহতা। বলা হচ্ছে, ইরান সরকার নিহতের পূর্ণাঙ্গ সরকারি হিসাব দেওয়ার পরিবর্তে হাজারো বিক্ষোভকারীকে আটক করে তাদের মৃত্যুদণ্ড দেওয়ার জন্য প্রস্তুত। অবশ্য যাদের গ্রেফতার করা হয়েছে তারা আন্দোলনকারী নয়, বরং বিক্ষোভে নাশকতাকারী বলে দাবি করেছে খামেনি সরকার। ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনায় যুক্তরাষ্ট্রকে সমর্থন দিয়েছে ইউক্রেন, আর ইরানের পক্ষ নিয়েছে রাশিয়া ও চীন। তেহরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের নিন্দা জানিয়েছে রাশিয়া। কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সমর্থন করে না বলে জানিয়েছে চীন। এই ইস্যুতে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন প্রতিবেশী তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এ সময় আঞ্চলিক অস্থিরতা কমাতে ইরানকে আলোচনার পথে হাঁটার পরামর্শ দেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। তবে দেশটিতে বিক্ষোভকারীদের ওপর সহিংসতার প্রতিবাদ জানিয়ে ইরানি রাষ্ট্রদূতদের ডেকে পাঠিয়েছে বেশ কিছু ইউরোপীয় দেশ। সঞ্জিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক।
ইরানে চলমান সহিংস বিক্ষোভ দমনে ড্রোন, ডিজিটাল নজরদারি ও ইন্টারনেট অচল করে দেওয়ার মাধ্যমে রাজপথের পাশাপাশি ঘরের ভেতরেও নজরদারি জোরালো করেছে খামেনি প্রশাসন। পশ্চিমা গণমাধ্যমে যেখানে পতনের ছবি দেখানো হচ্ছে, সেখানে বাস্তবে এখনও সরকারের পক্ষ রয়েছে কোটি কোটি মানুষ। যদিও আড়ালেই থাকছে এই সত্য, সরকার বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে, কিন্তু বিশ্লেষকদের দাবি প্রযুক্তি নির্ভর দমন নীতি বাস্তবায়ন করছে ইরান। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইরানের সহিংস আন্দোলনে 12 থেকে 20 হাজার মানুষের মৃত্যু হয়েছে। বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে এমন গুঞ্জন, বিক্ষোভ থামাতে এবার নতুন কৌশল হাতে নিয়েছে দেশটির সরকার। ড্রোন ও জ্যামার ব্যবহার, ডিজিটাল নজরদারি ও ইন্টারনেট অচল করার পেছনে মূল হাতিয়ার ছিল উচ্চমানের প্রযুক্তি। দেশটিতে আন্দোলন নিয়ন্ত্রণে অ্যাডভান্স টেকনোলজির এমন ব্যবহার আগে দেখা যায়নি। অন্যদিকে ইরান নিয়ে পশ্চিমা গণমাধ্যমগুলো যে চিত্র দেখাচ্ছে, তার বড় একটি অংশই অর্ধসত্য ও বিভ্রান্তি। এখনও সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পক্ষে আছে দেশের কোটি কোটি মানুষ। ইচ্ছাকৃতভাবে আড়াল করা হচ্ছে এই সত্য। সরকারি বক্তব্য ও পশ্চিমা মিডিয়ার দেয়া সংবাদ ভিন্ন হওয়ায় তৈরি হচ্ছে গভীর সন্দেহ। প্রশ্ন উঠছে, বিক্ষোভ দমনে সত্যিই কি এতটা কঠোরতা দেখাচ্ছেন খামেনি? চলমান আন্দোলন দমনে প্রথমে মাঠে নামে ইরানের পুলিশ ও বাসিজ বাহিনী। শুরু হয় নির্বিচারে গণগ্রেফতার। দ্রুত পরিস্থিতি বদলে গেলে আকাশে ওড়ানো হয় নজরদারি ড্রোনের বহর। দেশজুড়ে ছড়ানো সিসিটিভিগুলো সক্রিয় হয়ে ওঠে। ইরানের অভ্যন্তরেই নিজস্ব নাগরিকদের বিরুদ্ধে অলিখিত যুদ্ধ শুরু করে প্রশাসন। ঘরের জানালা খুলে সরকার বিরোধী স্লোগান দেওয়া জনসাধারণও রেহাই পায়নি। এসব কঠোর পদক্ষেপ স্পষ্ট করে দেয় সরকারি নজরদারির বাইরে কেউ নেই। তবে অনেক আঞ্চলিক বিশ্লেষক মনে করেন 1979 সালে ইসলামী বিপ্লবের সময় যেমন পরিস্থিতি তৈরি হয়েছিল, সেরকম চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় এখনো হয়নি। জনতার রোষানল দমনে সবচেয়ে ভয়ঙ্কর পদক্ষেপ ছিল নজিরবিহীন যোগাযোগ বিচ্ছিন্নতা। এর ফলে কয়েকদিনের জন্য কার্যত অন্ধকারে চলে যায় ইরান। ইন্টারনেট বন্ধ, মোবাইল নেটওয়ার্ক অচল, এমনকি স্যাটেলাইট ভিত্তিক স্টারলিংক সংযোগও ব্যবহার করা যায়নি। প্রযুক্তি বিশ্লেষকদের মতে এই ধরনের ইন্টারনেট ব্লকে এবার ব্যবহার হয়েছে সামরিক মানের জ্যামিং প্রযুক্তি। খামেনি প্রশাসন যেন দেখিয়ে দিয়েছে, চাইলে এক মুহূর্তে পুরো ইরানকে বিশ্বের যোগাযোগ ব্যবস্থা থেকে আলাদা করে দিতে পারে তারা। ইরানি কর্তৃপক্ষ বলছে দেশের পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। সরকারপন্থী বিশাল সমাবেশ দেখিয়ে দাবি করা হয়েছে রাষ্ট্রের প্রতি জনসমর্থনও অটুট, কিন্তু তথ্য প্রবাহে কড়া নিয়ন্ত্রণ আরোপ করায় সত্যিকারের বাস্তবতা বোঝা কঠিন, এমনটাই দাবি অনেক বিশ্লেষকের। এবারের প্রযুক্তি নির্ভর নজরদারি ও কঠোর দমন নীতি আরও উস্কে দিয়েছে চলমান উত্তেজনা। হাজার হাজার মানুষের মৃত্যুর খবর সামনে আসলেও দায় স্বীকার করেনি দেশটির সরকার। বরং খামেনি প্রশাসনের দাবি বিদেশি শক্তির মদতপুষ্ট দাঙ্গাকারীরাই এসব মৃত্যুর জন্য দায়ী। 1979 সালের পর এটি সম্ভবত সবচেয়ে ভয়াবহ রাষ্ট্রীয় দমন অভিযান। ইরান সরকারের এমন নির্মম প্রতিক্রিয়ার পেছনে রয়েছে গভীর নিরাপত্তা আতঙ্ক। ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে গোয়েন্দা ব্যর্থতা ও তথ্য ফাঁসের মতো ঘটনার জেরে তেহরান বুঝে গিয়েছে নিজেদের ভেতরেই রয়ে গেছে বড় দুর্বলতা। খামেনি সরকারের পতনের দাবি উঠলেও দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বেশিরভাগ ইরানি আপোষহীন। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রকেও ত্রাণকর্তা ভাবার কারণ নেই। ইরাক, সিরিয়া, লিবিয়া কিংবা গাজা, যেখানেই মার্কিন হস্তক্ষেপ পড়েছে সেখানেই ভেঙে গেছে রাষ্ট্র। একদিকে পশ্চিমা ষড়যন্ত্র, অন্যদিকে খামেনি প্রশাসনের কঠোর দমন নীতি ইরানে তৈরি করছে দীর্ঘমেয়াদী এক অনিশ্চয়তা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ইরানে বিক্ষোভের উত্তাপ বাড়তে মাত্র 2 দিনের বিচারে মৃত্যুদণ্ড সাজা পাওয়া 26 বছরের এরফান সুলতানের রায়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে তোলপাড়। গ্রেপ্তার, বিচার, রায় সবকিছুই চোখের পলকে। পরিবারের সাথে শেষ দেখা মাত্র 10 মিনিট। কে এই এরফান? কি অন্যায় করেছিলেন? কেন এত দ্রুত তাকে ফাঁসির মুখে ঠেলে দেওয়া হলো? খুলছে নতুন সব প্রশ্ন। মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ যখন তুঙ্গে, ঠিক তখনই মাত্র 2 দিনের বিচারে মৃত্যুদণ্ডের সাজা হয়ে গেল 26 বছর বয়সী এরফান সুলতানের। ঘটনাটি প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক অঙ্গনে নড়ে চড়ে বসেছে মানবাধিকার সংগঠনগুলো। বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়া শুরু হলে অত্যন্ত কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এরপর সবার আগ্রহের কেন্দ্রে একটি প্রশ্ন, কে এই এরফান সুলতানি? কেন তাকে দণ্ডাদেশ দেওয়া হয়?
ইরফানের বাড়ি ইরানের রাজধানী তেহরানের উত্তর পশ্চিমের শহর কারাজের ফারদিসে। গেল ৮ জানুয়ারি বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। তখন শহর জুড়ে বিক্ষোভ তীব্র ছিল, আর ইন্টারনেট বন্ধ থাকায় তথ্য আদান প্রদানও ছিল প্রায় অসম্ভব। গ্রেপ্তারের মাত্র ৩ দিন পর ১১ জানুয়ারি পরিবারকে জানানো হয়। বিচার শেষ রায় দেওয়া হয়েছে। ১৪ জানুয়ারি কার্যকর হবে ফাঁসির দণ্ড। পরিবারকে মাত্র ১০ মিনিটের জন্য শেষ সাক্ষাতের সুযোগ দেওয়া হয়। এসব তথ্য উঠে আসে বিভিন্ন গণমাধ্যমে। জানা গেছে ইরফান একজন পোশাক ব্যবসায়ী। তার একটি নিজস্ব কাপড়ের দোকানও রয়েছে। এছাড়াও তিনি একজন শৌখিন ফটোগ্রাফার হিসেবেও পরিচিত। ইরফানের বাবা মা বর্তমানে ইরানে বসবাস করছেন। গ্রেপ্তারের পর থেকে তারা মানসিকভাবে চরম বিপর্যয় অবস্থায় আছেন। পরিবারের ভাষ্যমতে ইরফান কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না। তবে তিনি দেশের বর্তমান অর্থনৈতিক সংকট, দুর্নীতি এবং শাসন ব্যবস্থার পরিবর্তনের দাবিতে চলমান সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনে অংশ নেওয়াদের মধ্যে সামনের সারিতে ছিলেন। ইরফান বডি বিল্ডিং এবং খেলাধুলায় বেশ আগ্রহী ছিলেন। ফ্যাশনের প্রতি তার বিশেষ ঝোঁক ছিল এবং সম্প্রতি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ শুরু করেছিলেন বলে জানা যায়। ইরফানের নিজের বোন একজন নিবন্ধিত আইনজীবী। তার অভিযোগ, ভাইয়ের মামলার নথি চাইলেও কর্তৃপক্ষ তা দিতে অস্বীকৃতি জানায়। অভ্যন্তরীণ অস্থিরতা ঠেকাতে ইরান সরকার কতটা দ্রুত ও কঠোর হতে পারে তা যেন ইরফান সুলতানের ঘটনা নতুন করে সামনে এনে দিয়েছে বিশ্ববাসীর কাছে। মোরশেদ আলম, বাংলা ভিশন। এদিকে ফিলিস্তিনের গাজায় চলমান ভয়াবহ মানবিক বিপর্যয়ের পেছনে শুধু ইসরায়েল নয়, আছে মধ্যপ্রাচ্যের আরেক মুসলিম দেশের বিশ্বাসঘাতকতা। ফাঁস হওয়া এমন গোপন নথির বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য ক্রেডল ও জেরুজালেম পোস্ট জানিয়েছে, গাজা যুদ্ধ ঘিরে প্রকাশ্যে ফিলিস্তিনপন্থী অবস্থান নেয়া সংযুক্ত আরব আমিরাত গোপনে ইসরায়েলকে সামরিক ও অর্থনৈতিক জ্বালানি জুগিয়েছে। হিজল জুবাইরের ডেস্ক রিপোর্ট। যে আরব রাষ্ট্র প্রকাশ্যে ফিলিস্তিনের পক্ষে কথা বলে, গোপনে সেই রাষ্ট্রই জ্বালানি জুগিয়েছে ইসরায়েলের যুদ্ধযন্ত্রে। ফাঁস হওয়া এক গোপন নথি থেকে এমনই বিস্ফোরক অভিযোগ সামনে এনেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য ক্র্যাডল ও জেরুজালেম পোস্ট। সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন বলছে, গাজায় চলমান ভয়াবহ মানবিক বিপর্যয়ের পেছনে শুধু ইসরায়েলের সামরিক শক্তিই নয়, বরং আঞ্চলিক মিত্রদের নীরব ও সক্রিয় সহায়তাও বড় ভূমিকা রেখেছে। ফাঁস হওয়া নথির বরাতে দ্য ক্র্যাডল জানায়, সংযুক্ত আরব আমিরাত ইউএই সরাসরি অস্ত্র, অর্থ, গোয়েন্দা তথ্য এবং সামরিক লজিস্টিক সহায়তা দিয়ে গাজা যুদ্ধের পুরো সময় জুড়ে ইসরায়েলের পাশে থেকেছে। ক্র্যাডল জানায়, ফাঁস হওয়া গোপন নথিটি ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর ঠিক পরপরই লেখা। নথিটি ইউএই রেড ক্রিসেন্ট অথরিটির চেয়ারম্যান দেশটির সশস্ত্র বাহিনীর জয়েন্ট অপারেশনস কমান্ডের কাছে পাঠান। সেখানে ইসরায়েলকে সহায়তার বিষয়টি কেবল প্রস্তাব হিসেবেই নয়, বরং বাস্তবায়নের নির্দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে। নথিতে বলা হয়, লোহিত সাগর ঘিরে থাকা বিভিন্ন দেশে, বিশেষ করে ইয়েমেনের আল মোখা, ইরিত্রিয়ার মাসাওয়া ও আসাব এবং সোমালিয়ায় অবস্থিত ইউএই এর সামরিক ঘাঁটিগুলোকে দ্রুত যুদ্ধ উপযোগী করা হয়। উদ্দেশ্য ছিল এসব ঘাঁটি ব্যবহার করে ইসরায়েলকে সামরিক, গোয়েন্দা ও লজিস্টিক সুবিধা দেয়া। নথিতে স্পষ্ট ভাষায় উল্লেখ করা হয়, দক্ষিণ লোহিত সাগর অঞ্চলের ঘাঁটিগুলোকে ইসরায়েলকে সহায়তার জন্য প্রয়োজনীয় সব সক্ষমতা দিয়ে সাজানো হয়েছে। আরও বিস্ময়কর তথ্য হলো, এই সহযোগিতা সাময়িক ছিল না। নথিতে গাজার প্রতিরোধ যোদ্ধাদের সন্ত্রাসী আখ্যা দিয়ে বলা হয়, যতক্ষণ পর্যন্ত তারা পরাজিত না হয়, আরব আমিরাত ইসরায়েলকে সহায়তা দিয়ে যাবে। দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময়, সামরিক প্রযুক্তি ভাগাভাগি এবং সমন্বিত অভিযান পরিচালনার কথাও বলা হয় এতে। এমনকি প্রায় $1 বিলিয়ন মূল্যের গোয়েন্দা সরঞ্জাম ও প্রযুক্তি সরবরাহ বিষয়ক তথ্যও আছে নথিতে। নথিতে কাতার ও কুয়েতের বিরুদ্ধেও তীব্র সমালোচনা করা হয়েছে। অভিযোগ করা হয়, কাতার হামাসকে সমর্থন দিচ্ছে এবং কুয়েত ফিলিস্তিনি গোষ্ঠীগুলোকে অর্থ সহায়তা দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত আব্রাহাম চুক্তির পর থেকেই ইউএই ইসরায়েল সম্পর্ক কেবল কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ নেই, তা ধীরে ধীরে গভীর সামরিক ও নিরাপত্তা অংশীদারিত্বে রূপ নিয়েছে। এর আগে ইয়েমেন যুদ্ধেও ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে সামরিক তৎপরতা চালায় ইউএই। গাজা যুদ্ধে ইসরায়েলকে তাদের সহায়তা সেই ধারাবাহিকতারই অংশ।
এর আগে 2024 সালে আন্তর্জাতিক গণমাধ্যম বলকান ইনসাইটের এক প্রতিবেদনে আরও দাবি করা হয় ইউএই সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের মাধ্যমে সামরিক বিমানে করে ইসরায়েলে কোটি কোটি ডলারের অস্ত্র পাঠানো হয়েছে, যা সরাসরি গাজা যুদ্ধে ব্যবহৃত হয়। পাশাপাশি ইসরায়েলের শীর্ষ অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোতে আমিরাতের রাষ্ট্রীয় প্রতিরক্ষা কোম্পানির উল্লেখযোগ্য বিনিয়োগ থাকার কথাও উঠে এসেছে। ফাঁস হওয়া বিভিন্ন নথি বলছে গাজা গণহত্যা শুধু একটি রাষ্ট্র চালাচ্ছে না, বরং একাধিক রাষ্ট্রের প্রকাশ্য ও গোপন জোটের ফল এই গণহত্যা। হিজল জুবায়ের, বাংলা ভিশন। থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের উপরে নির্মাণ কাজের ক্রেন ধসে অন্তত 29 জনের মৃত্যু হয়েছে, আহত 30 জনের বেশি, অনেকের অবস্থা গুরুতর। স্থানীয় সময় বুধবার সকালে 195 আরোহী সহ ট্রেনটি রাজধানীর ব্যাংকক ছেড়ে যায়। সকাল 9টার পর একটি রাজধানী থেকে 230 কিলোমিটার উত্তর পূর্বাঞ্চলে শিখিও জেলার নাখন রাতচাসিমা প্রদেশে দুর্ঘটনার মুখে পড়ে। বুলেট ট্রেনের অবকাঠামো নির্মাণ প্রকল্পের একটি ক্রেন ধসে পড়লে ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয়ে আগুন ধরে যায়। সরকারের জনসংযোগ বিভাগের সামাজিক প্ল্যাটফর্মে জানানো হয়েছে, অনেক যাত্রী বগির ভেতরে আটকে যায়। পরে ক্ষতিগ্রস্ত বগির দেয়াল কেটে হতাহতদের উদ্ধার করা হয়। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা ও ক্ষতিগ্রস্ত ট্রেনটি সরিয়ে রেল লাইন সচল করতে দুর্ঘটনাস্থলে একাধিক টিম মোতায়েন করা হয়। এবারের শীতে ইউরোপের বেশিরভাগ অঞ্চলের তাপমাত্রায় হিমাঙ্কের নিচে নেমে গেছে। তুষারঝড়ের কবলেও পড়েছে কিছু কিছু দেশ। মধ্য ইউরোপের দেশ হাঙ্গেরিতে এবারে দীর্ঘ 9 বছর পর বরফের চাদরে ঢেকে গেছে বলটানা লেক। 2017 সালের পর আবারও এমন দৃশ্য উচ্ছ্বাস ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মনে। আবহাওয়াবিদরা বলছেন, তাপমাত্রা না বাড়লে শিগগিরই বলটানা লেকের বরফের স্তর আরও পুরু হয়ে উঠবে। সঞ্জিদা ইসলাম তন্নির আরও একটি ডেস্ক রিপোর্ট। দূর থেকে দেখে মনে হয় শুভ্র চাদর বিছিয়ে রেখেছে কেউ, কিন্তু কাছে গেলেই বোঝা যায় স্বচ্ছ পাতলা বরফের আস্তরণ এটি। নিচে টলমল করছে হালকা নীল রঙের পানি। বলছিলাম মধ্য ইউরোপের সবচেয়ে বড় মিঠা পানির হ্রদ বলটানার কথা। গেল কয়েকদিনে তাপমাত্রা নেমে এসেছে হিমাঙ্কের 3 থেকে 7 ডিগ্রি নিচে। দীর্ঘ 9 বছর পর হাঙ্গেরির এই লেকটি ঢাকা পড়েছে বরফের হালকা আস্তরণে। দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয় বাসিন্দা আর পর্যটকরা। সবশেষ 2017 সালের জানুয়ারিতে পুরো বরফের চাদরে ঢেকে গিয়েছিল বলটানা লেক। গেল কয়েক বছরে আমরা শীতকালকে খুব মিস করেছি। এবার মনে হচ্ছে আবার ফিরে এসেছে প্রিয় ঋতুটি। আসলে শীতটা হওয়া উচিত এমনই। চমৎকার দৃশ্য। বহু বছর অপেক্ষার পর শীতকালে এমন মনোরম দৃশ্য দেখতে পেলাম। এমন সময় আবার কবে আসবে জানি না। বলটানা লেক বরফের চাদরে ঢেকে যাওয়ার চিত্রটি দৃষ্টিনন্দন হলেও এটি বেশ বিপজ্জনক বলে সতর্ক করে দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। আবহাওয়াবিদরা বলছেন, লেকের ওপর মাত্র 2 থেকে 9 সেন্টিমিটার বরফ জমেছে। এই বরফের স্তর খুবই পাতলা, যা হাঁটা চলা বা স্কেটিং করার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই স্থানীয় বাসিন্দা আর পর্যটকদের লেক থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন তারা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক সপ্তাহ জুড়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এতে বলটানা লেকের বরফের স্তর আরও পুরু হয়ে উঠবে। তখন অনেকটাই নিশ্চিন্তে লেকের ওপর স্কেটিং করা যাবে বলে মনে করছে আবহাওয়া বিভাগ। সঞ্জিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। শীতের এক অদৃশ্য আতঙ্ক থামিয়ে দিয়েছে দেশটির স্বাভাবিক জীবনযাত্রা। ব্ল্যাক আইস বা কালো বরফের ঝুঁকিতে দেশটির পশ্চিমাঞ্চলে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে হাজার হাজার স্কুল। চোখে না দেখা গেলেও এই বরফ কয়েক সেকেন্ডেই ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে। ব্ল্যাক আইস আসলে কি, কেন এটি এত বিপজ্জনক, কোন দেশে এমন পরিস্থিতি, কি করছে কর্তৃপক্ষ? ডেস্ক রিপোর্টে তাই জানাচ্ছেন ইমরান মাহমুদ। ব্ল্যাক আইস বা কালো বরফ আতঙ্কে জার্মানির পশ্চিমাঞ্চলে হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে হাজার হাজার স্কুল। বিশেষ করে দেশটির সবচেয়ে জনবহুল রাজ্য নর্থ রাইন ওয়েস্টফালিয়ায় এই পরিস্থিতি সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে। বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত একটি প্রতিবেদন মতে 12 জানুয়ারি সকালে রাজ্য জুড়ে ফ্রিজিং রেইন বা হিমায়িত বৃষ্টির সতর্কতা জারি করা হয়। সম্ভাব্য দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সতর্কতামূলকভাবে ব্যবস্থা হিসেবে ওই দিন রাজ্যের 5400-র বেশি স্কুল সরাসরি পাঠদান বন্ধ রাখা হয় এবং শিক্ষার্থীদের অনলাইনে ক্লাসে অংশ নিতে বলা হয়। জার্মান আবহাওয়া অধিদপ্তর আগেই সতর্ক করেছিল, ভোরের দিকে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাওয়ার ফলে রাস্তাঘাটে মারাত্মক ব্ল্যাক আইস তৈরি হতে পারে। এই ব্ল্যাক আইসই মূলত স্কুল বন্ধের বড় কারণ।
কিন্তু ব্ল্যাক আইস আসলে কি? নাম শুনে অনেকেই ভাবতে পারেন এটি বুঝি কালো রঙের বরফ। বাস্তবে বিষয়টি তা নয়। weather.com-এ প্রকাশিত ব্যাখ্যামূলক প্রতিবেদনে বলা হয়েছে, ব্ল্যাক আইস স্বচ্ছ বা প্রায় অদৃশ্য বরফের একটি স্তর, যা সাধারণত রাস্তা বা ফুটপাতের উপর জমে। রাস্তার কালো রং বা নিচের পৃষ্ঠ দেখা যাওয়ায় এটিকে কালো বলে মনে হয়। ব্ল্যাক আইস সাধারণত তখনই তৈরি হয় যখন হালকা বৃষ্টি বা কুয়াশা হিমাঙ্কের নিচের তাপমাত্রায় এসে পড়ে। বৃষ্টির পানির সঙ্গে সঙ্গে জমে গিয়ে রাস্তার উপর পাতলা বরফের আস্তরণ তৈরি করে। অনেক সময় আগের দিনের বরফ গলে আবার রাতে তাপমাত্রা কমে গেলে সেই পানিও ব্ল্যাক আইসে পরিণত হয়। সবচেয়ে বিপজ্জনক দিক হলো এটি চোখে সহজে ধরা পড়ে না, তাই মানুষ বা গাড়ি চালক আগে থেকে সতর্ক হতে পারেন না। ইউএসএ টুডেতে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, ব্ল্যাক আইসের কারণে গাড়ির টায়ার হঠাৎ করেই গ্রিপ হারায়, ফলে ব্রেক কাজ করে না, গাড়ি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং মারাত্মক দুর্ঘটনা ঘটে। পথচারীদের ক্ষেত্রেও একই ঝুঁকি। হেঁটে চলার সময় পা পিছলে পড়ে গিয়ে গুরুতর আঘাত পাওয়ার শঙ্কা থাকে। শিশুদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি, কারণ তারা অনেক সময় বিপদ বুঝে ওঠার আগেই বরফে পা রাখে। জার্মান কর্তৃপক্ষ কোনো ঝুঁকি নিতে চায়নি। রয়টার্স জানায়, নর্থ রাইন ওয়েস্টফালিয়া 2024-25 শিক্ষাবর্ষে শিক্ষার্থীর সংখ্যা ছিল 2 মিলিয়নেরও বেশি। এত বিপুল সংখ্যক শিক্ষার্থীকে এক সকালে পিচ্ছিল রাস্তায় বের হতে দেওয়া মানেই বড় দুর্ঘটনার শঙ্কা। তাই শিক্ষা মন্ত্রণালয় সরাসরি ছুটি না দিয়ে অনলাইন ক্লাস চালুর নির্দেশ দেয়। জার্মানির এই ব্ল্যাক আইস পরিস্থিতি আবারও মনে করিয়ে দিয়েছে শীতের আবহাওয়ায় অদৃশ্য বিপদ কতটা ভয়ঙ্কর হতে পারে। চোখে না দেখা গেলেও এই স্বচ্ছ বরফ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা এক মুহূর্তেই থামিয়ে দিতে পারে। তাই স্থানীয় বিশেষজ্ঞদের মতে আবহাওয়ার সতর্কতা মানা, অপ্রয়োজনের বাইরে না যাওয়া এবং নিরাপত্তাকে অগ্রাধিকার দেয়াই এমন পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। ঠিকঠাক ছিল বিয়ের আনুষ্ঠানিকতা, প্রেম, পরিকল্পনা, শপথ বাক্য, সাক্ষী কিছুই বাদ যায়নি। কিন্তু 1 বছর পর আদালত জানায় এই বিয়ে বৈধ নয়, কারণ বরকনে যে শপথ বাক্য উচ্চারণ করেছিলেন সেটি লিখেছিল AI ChatGPT। দায়িত্ব অঙ্গীকারের মতো বাধ্যতামূলক শব্দের বদলে সেখানে ছিল হাস্যরস আর হালকা কথাবার্তা। বিচারকের চোখ এড়ায়নি সেই ভুল। এরপর কি হয়েছিল, কি বলেছিল আদালত? মোর্শেদ আলমের আরও একটি ডেস্ক রিপোর্টে বিস্তারিত। শপথ বাক্য পাঠ করে বিয়ে করার 1 বছর পর বিপাকে পড়েছেন এক দম্পতি। প্রেম, পরিকল্পনা আর আনুষ্ঠানিকতা সব ঠিক থাকা সত্ত্বেও শেষমেশ আদালত তাদের বিয়ে বাতিলের ঘোষণা করেছেন। কারণটি শুনলে অবশ্য চমকে উঠবে যে কেউ। জানা গেছে, গেল বছরের 19 এপ্রিল নির্ধারিত কর্মকর্তার সামনে নিয়ম মেনে শপথ বাক্য পাঠ করে আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ওই যুগল। কিন্তু সমস্যার মূল ছিল তাদের মুখে উচ্চারিত সেই শপথের শব্দগুলো। পরে জানা যায়, বিয়ের শপথ বাক্যটি তৈরি করেছিলেন বিয়ে পরিচালনাকারী কর্মকর্তা, তবে নিজের হাতে নয়, AI ChatGPTর সাহায্যে। 5 জানুয়ারি আদালত জানায়, ChatGPT দিয়ে তৈরি ওই শপথ বাক্য রাষ্ট্রীয় বিয়ে সংক্রান্ত আইন যথাযথভাবে অনুসরণ করেনি। দায়িত্ব অঙ্গীকার, পারস্পরিক প্রতিশ্রুতির মাধ্যমে বরকনেকে যে শপথ করানোর কথা সেসব স্পষ্টভাবে উল্লেখ করা ছিল না। এসব তথ্য উঠে আসে আরব নিউজে। জানা গেছে, সেখানে লেখা ছিল, আপনারা কি একে অপরকে সহায়তা অব্যাহত রাখবেন, সবসময় হাসি খুশি থাকবেন এবং জীবনের কঠিন মুহূর্ত একে অপরকে আলিঙ্গন করবেন। যুগল তখন হাত ধরে উত্তর দিয়েছিলেন, আমরা কথাগুলো মেনে চলব। বিয়ে পরিচালনাকারী কর্মকর্তা শপথ শেষ করে আরো বলে বসেন, আপনারা দুজন শুধু স্বামী স্ত্রী নন, বরং এসবের উপরে একটি পাগল দম্পতি। ঘটনাটি ঘটেছে নেদারল্যান্ডসে। মজার দৃশ্য হলেও আইনের দৃষ্টিতে এটি মোটেও গ্রহণযোগ্য নয়। বিচারক পর্যবেক্ষণ করে দেখেন, নেদারল্যান্ডসের আইনে বিয়ের শপথ বাক্যে দায় দায়িত্বের বিষয়টি সঠিকভাবে উল্লেখ থাকা এবং সেটি পালনে অঙ্গীকার করা বাধ্যতামূলক। কিন্তু তাদের বিয়েতে আইনগত শব্দাবলী ছিল না, তাই ঘোষণা করা হয় বিয়ে অবৈধ। এরপর আদালত জোভেলে সিটি নিবন্ধন কার্যালয়কে ওই দম্পতির বিয়ে নিবন্ধনের রেকর্ড বাতিল করার নির্দেশ দেন।
প্রশ্ন উঠেছে, দম্পতি কি আবারও সঠিক শপথ বাক্যে নতুন করে বিয়ে করেছেন নাকি করবেন? গোপনীয়তার কারণে তাদের পরিচয় প্রকাশ হয়নি, তাই তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে এই ঘটনার পর বিশ্বজুড়ে আলোচনায় এসেছে এক নতুন সতর্কবার্তা। জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে এআইয়ের উপর পুরোপুরি ভরসা করা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে। মোরশেদ আলম, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।